হচ্ছে, রাজীব কুমারকে ডিজি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। হ্যাঁ, হবে তো। মন্ত্রিসভায় ঘোষণা। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। নইলে পশ্চিম বাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। সেটা তো সিনিয়রিটিতে ওনারা করেছেন, সেটা নিয়ে বক্তব্য নেই। কিন্তু রাজীব কুমারের বিষয়ে আমাদের তীব্র দীঘাতে গীতা পাঠের আসর বসবে বলছেন অখিল বাবু। অখিলগিরি ওসব লোকের কথার আমি উত্তর দিই না। গীতা পাঠের আসর, চাকর বাকরের কথার উত্তর দিই না। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে। এই জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটের 17টাই বিজেপি পেয়েছে। অনুপম হাজরাকে অপসারণের পর তিনি ফেসবুকে পোস্ট করেছেন। অনুপম হাজরা, আমি ভাই উত্তর দেব। ব্রাত্য বসু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যর কি বলবেন? ব্রাত্য বসু নিজের নাস্তিক, শ্রী চৈতন্যদেবের অতীত ইতিহাস জানে না বলে এই ধরনের কথা বলছে। দুর্ভাগ্য একটা অধ্যাপকের এত অধঃপতন। ভারত জোড়ো যাত্রার পর এবার ন্যায় বিচার কোনো লাভ হবে না। ভারত জোড়ো যাত্রার পরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে হেরেছে। আবার হাঁটতে বলুন, আবার পাগলামি করতে বলুন। আগলি বার মোদিজি 400 পার। আচ্ছা, 35টা আসন যেটা বলছে, আমি ওটা নিয়ে বলবো। আবু হাসেম খান চৌধুরী তিনি বলছেন যে মালদাতে 2টি আসনের কংগ্রেস 2টি আসনে লড়বে। এই ব্যাপারে নাকি তৃণমূলের সাথে তার কথা হয়েছে। এটা আমি কেন বলতে যাব? এটা ডালু বাবু এবং তৃণমূল কি আমরা ভারতীয় জনতা পার্টি। আমি ওনার প্রশ্নের উত্তর, বিজেপি সরকার হলে ইংরেজ এবং মোগলদের নাম নিশান আমরা তুলে দেব। আচ্ছা, আমরা কাজী নজরুল ইসলামের পার্থসারথী গান গিয়ে গীতা পাঠ করি। এই ক্ষমতা সিপিএম এর নেই। বিকাশ ভট্টাচার্য গরু খায় রাস্তায় দাঁড়িয়ে। আচ্ছা, লোকসভা ভোটে করি। তো আমি আপনাকে বলছি, বিজেপি সরকার বাংলা আনুক, মোগল এবং ইংরেজদের নাম নিশান উড়িয়ে দেবো আমরা। ওই ওয়েস্টিন ফয়েস্টিন কি সব আছে, হেস্টিংস ফেস্টিং সব উড়িয়ে মাথা আমাদের কাছে সম্পূর্ণ ভুল তথ্য আছে। নির্বাচনের কোনো কমিটি তৈরি হয়নি। আপনারা যে কমিটি দেখাচ্ছেন তাতে সম্ভবত আমি যতটা টিভিতে দেখেছি, এইটুকু মিটিংয়ের ফাঁকে ফাঁকে তাতে মাননীয় অমিত শাহজি এবং জেপি নাড্ডাজিরও নাম আছে। রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনো নেতার নাম থাকে না, বিশেষ করে যারা রাষ্ট্রীয় সভাপতির নাম থাকে না কি করুন। এইটুকু তো কমন সেন্স আপনাদের থাকতে হবে। কোনো কমিটি আজকের মিটিংয়ে কারা উপস্থিত থাকবে তার নামের লিস্ট হয়তো আপনারা পেয়েছেন, পাওয়ার কথা না কিন্তু পেয়েছেন। আজকের মিটিংয়ে যারা উপস্থিত ছিল, বিশেষ কি নির্দেশ নির্বাচনের কথা মাথায় রেখে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগামী দিনের রোডম্যাপ কি হবে সেই রোডম্যাপের কথা আমরা বলে গেছেন। ওই রোডম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না রাজ্য সভাপতি হিসেবে। সেই রোডম্যাপ অনুসারে চলবো এবং মাননীয় গৃহমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয়ই বলেছেন, আপনারা লাইভ দেখতে পেয়েছেন। 35টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো। অনেকটা টাফ মনে হচ্ছে না 35টা সিট এর আছে আপনাদের? রাজনীতি মাত্র টাফ, জীবন টাফ, ওটা নিয়ে ভেবে লাভ আছে। টাফের কোনো বিষয় না। কুণাল ঘোষ আপনাদের এই 35টি লক্ষ্যমাত্রা শুনে উনি বলছেন যে 5টা বাংলাতে পাবেন না। দেখুন, 3 পাবো কিনা জানি না। 35কে মাঝখানে একটা পয়েন্ট বসালে 3.5 হয়, আর উনি 3.5 বছর জেল খেতে এসেছে। 2021 এইভাবে অমিত শাহ আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসছে, কিন্তু কোনো রকম আশানুরূপ ফল দেখা যায়নি। এবার উপায় হবে না কুণাল ঘোষ বলছেন। দেখুন, আমাদের 3 জন এমএলএ ছিল, সেখান থেকে 7-8 করে পৌঁছেছে। এবার কি হবে ভাবুন, ওই দিনে যদি ভাবা যায়। শাইনি ঘোষরা আজকে বলছেন আজকে যুবর তরফ থেকে একটি মিছিল করা হয় এবং গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে শাইনি ঘোষরা বলছেন যে যদি আপনি ক্ষমা না চান তাহলে রাজ্য আপনাকে ক্ষমা করবে না, রাজ্যের মানুষ ক্ষমা করবে না। শাইনি ঘোষকে বলুন, উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক্ষত দিয়ে। আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেননি, বলেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে, আজও বলছি ইনক্লুডিং শাইনি ঘোষ, এরা অর্ধ শিক্ষিত। শাইনি ঘোষ আপনাদেরকে অশিক্ষিত বলেছেন। সিনেমা করে খুব শিক্ষিত হয়ে গেছে, কি আর করা যাবে।
এবং ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে তার আগের 4 লাইন পরের 4 লাইন একবার ফেসবুকে ওনাকে পোস্ট করতে বলুন, দেখি কত দম আছে, কতদূর পড়াশোনা করেছে। ভোট পরিচালনা করার ক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন যে আপনারা যারা রাজ্য নেতৃত্ব বিজেপি তারা প্রত্যেকে ব্যর্থ। কি দেখে বললেন, কি দেখে বললেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন না। উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ। যে ব্যক্তি জীবনে 2-4 বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করে, ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচিবোধে আসে না। কিছুদিন আগেই বলতেন যে সারদার টাকা সব থেকে বেশি লাভবান কেউ হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন চাটছেন, আর কি সুন্দর করে চাটছেন, এক বিন্দুও পরে থাকতে দিচ্ছেন না অবশিষ্ট। সিপিএম এর তরফ থেকে আজকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাম মন্দিরের উদ্বোধনে তারা যাবেন না। আমার মনে হয় ভারতবর্ষের মানুষও আশা করে না যে সিপিএম যাবে। এটা যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো সিপিএম যেত। ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী হিসাবে খার্গের নাম প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা খারিজ করে দিয়েছেন শরদ পাওয়ার। ফলে ওদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি হবে সেই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জটিলতা তৈরি হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। যদি 1% সম্ভাবনা থাকতো সোকল ইন্ডি জোটের তরফ থেকে, তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন। ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশন আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার, খার্গে না হয় মোদি। তাহলে খার্গে আর মোদির মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবেন? বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছে, মানে প্রধানমন্ত্রী দৌড়েই নেই, কারণ উনি বুঝতে পারছেন উনি দৌড় তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। সুকান্ত, আজকে আপনি যে মন্তব্য করেছেন বিবেকানন্দ নিয়ে, সেইটা নিয়ে ফুটবল খেলা হয়েছে আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সায়নী ঘোষ থেকে শুরু করে শশীপাজা সবাই ফুটবল খেলেছেন, কি বলবেন বিষয়টা? না খেলতে বলুন না, ফুটবল কোনো অসুবিধা নেই। বাংলার মানুষ সময় এলে এদেরকে ফুটবলের মতো কিক মেরে বের করে দেবে। যেসব অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ বিভিন্ন বাড়িতে কাজ করেন তাদের কত নিচু চোখে এরা দেখে, এটা হচ্ছে তাই। বাঙালিকে বলছেন ভিন রাজ্যে বাড়ির পরিচারক, এটা বলছে কে? বিজেপির মুখপাত্র। আমরা তীব্র নিন্দা করছি। দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন মেধা সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে, পদগুলোতে, সেটা রাজনীতি হতে পারে, শিক্ষা হতে পারে, বিজ্ঞান হতে পারে, গবেষণা হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, বিভিন্ন দপ্তরের কাজকর্ম হতে পারে, সমস্ত জায়গায় বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন। মহাকাশ গবেষণা থেকে শুরু করে অন্য সমস্ত রকম পদক্ষেপে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিকে ভিন রাজ্যের লোকের বাড়ির পরিচারক, বাঙালি মানে শুধু ঘর ঝাড়পোছ করে আর বাসন মাজে, এই কথাটা বলার সাহস বিজেপি পেল কি করে? বিজেপির নেতারা মন প্রাণ থেকে বাংলাকে ঘৃণা করেন, বাঙালিকে ঘৃণা করেন, বাংলার প্রতি তাদের একটা বৈষম্যমূলক প্রতিহিংসা পরায়ণ আক্রোশ কাজ করে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি এবং আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে বাংলার মনীষী থেকে শুরু করে বাংলার আমজনতাকে যেভাবে অপমান করে চলেছে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের মানুষ তা কোনো অবস্থায় বরদাস্ত করবেন না। এর যথাযোগ্য জবাব ভোটের বাক্সে মানুষের চেতনা দিয়ে যে প্রতিবাদ, সেটা বিজেপি দেখতে পাবে। বিজেপির সর্বভারত সম্পাদক সেখান থেকে গতকালকে একটা চিঠি দিয়ে আউট করে দেওয়া হলো। ওদের তো দলের রকম হয়, কোনো গণতন্ত্রের ব্যাপার নেই, নিল একবার জানিয়ে দিয়ে বাদদিদের মুখে জানিয়ে দিল, হয়ে গেল। কিন্তু অনুপম হাজরা পরিচিত তৃণমূলের সাংসদ হিসেবে, তার আগে ওকে চিনত না। তারপর তৃণমূল ছেড়ে উনি বিজেপির হয়ে সাংসদ পদে দাঁড়ালেন, দাঁড়িয়ে হেরে গেলেন, কিন্তু তখন বিজেপির হয়ে উনি প্রার্থী অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে মাছ ভাত খেয়েছিলেন তৃণমূলের ঘরে। ফলে বিজেপি তৃণমূলের মধ্যে ঘোরাঘুরি করে। এখন তৃণমূলে একটু বোধ হয় চিঠি এসছে যে উনি আর এখন সম্পাদক নেই, অতএব এটা পূর্ব পরিকল্পিত। তৃণমূলের নেতারা এখন বলবেন ওর মতো ভালো ছেলে নেই, ও দারুণ ভালো, ও তৃণমূলে ছিল, আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, হয়তো ওইসব কিছু একটা প্রাত হচ্ছে। উত্তর দেওয়ার কোনো মানে হয় না। ওরা ইনসাফ শব্দটা নিয়ে বা ইনসাফ যাত্রা নিয়ে কটাক্ষ করছেন, বোঝা যাচ্ছে। ইনসাফ যাত্রা দাগা দিয়েছে, বড় কষ্ট দিয়েছে, এটা বোঝা গেল। তাহলে হঠাৎ এতদিন পর ইনসাফ যাত্রাকে বলতে হলো কেন?
আর ইনসাফ এই শব্দে তো শুভেন্দু অধিকারীদের কোনো আপত্তি নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে শুভেন্দু অধিকারীরা তৃণমূল যখন করছেন, রেজওয়ানুরের কাণ্ডতে ইনসাফ 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 শব্দটাকে বাংলায় পরিচিত করেছে তো তৃণমূল কংগ্রেস, পরিচিত করেছে রাজনীতির মঞ্চে। আদারওয়াইজ শব্দ তো পরিচিত বটে, কিন্তু রাজনীতির মঞ্চে ইনসাফ শব্দটাকে পরিচিত করেছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা ব্যানার্জি, যার তৎকালীন যুবরাজ ভাইপোনা শুভেন্দু অধিকারী। ফলে যা ওরা করলেন আজকে তাতে ওদের রাগ কেন? কারণ ইনসাফ যাত্রা বেশ দাগা দিয়েছে, মানুষের মধ্যে যে প্রতিফলন ঘটছে এটা যত বুঝতে পারছে তত তৃণমূল এবং বিজেপি খেপছে। আজকে বলেছেন মমতা ব্যানার্জি চৈতন্য। আমরা মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক কথা বলি, কিন্তু মমতা ব্যানার্জির সম্পর্কে এমন কটু কথা আমরা বলি না, এমন তীর্যক কথা আমরা বলি। এত তীর্যক কথা বলছেন কেন রক্তবাবু? একবার বলবেন মমতা ব্যানার্জি চৈতন্যদেব, একবার বলবেন মমতা ব্যানার্জি সারদামণি, একবার মমতা ব্যানার্জির পায়ের তলায় স্বামী বিবেকানন্দকে রাখবেন, একবার মমতা ব্যানার্জির পায়ের তলায় রবীন্দ্রনাথকে রাখবেন। এটা কি মমতা ব্যানার্জির সম্পর্কে তীর্যক মনোভাব দেখাচ্ছেন? এই তীর্যক মনোভাব দেখানোর তো দরকার নেই। আমরা কখনোই তীর্যক মনোভাব দেখাই না। আমরা মনে করি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি সততার প্রতীক, কিন্তু সততা প্রতীক লেখেন না, এটুকু আমরা মনে করি। কিন্তু একবার সেই কারণে সততার সাথে তিনি সারদামা, আরেকবার তিনি সততার সাথে চৈতন্যদেব। লেখাপড়া কতটুকু কি জেনেছেন রক্তবাবু তিনি জানেন, কিন্তু এইভাবে তীর্যক মন্তব্য করাটা ঠিক না।